এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বিশাল বড় গিফটটা বিয়ে বাড়িতে ঢোকা মাত্র যেন একটা গন্ডগোল বাঁধিয়ে দিল। তেমন কিছু ভারী না হলেও লম্বায় চওড়ায় এতটাই জায়গা নেয়, এদিকে যেতে গেলে ওকে ধাক্কা দেয়, তো ওদিকে যেতে গেলে তাকে গোত্তা মারে। কোনো রকমে গিফটটা প্রায় 4 জনের কাঁধে চেপে যখন রিসেপশনের সাজানো প্ল্যাটফর্মে পৌঁছেছে, ততক্ষণে বিয়েবাড়ির আমন্ত্রিত লোকজনের অর্ধেক তিতি বিরক্তি হয়ে উঠেছে। কিন্তু উপহারটা কে পাঠিয়েছে তার কোনো নাম ঠিকানা নেই। উপহারটা এসেছে অবশ্য কবিতার নামে, মানে আজকের কোণে। ময়ূক আর কবিতার বিয়ে আজকে, নিজেদের বাড়ির সামনের লম্বা মাঠেই রিসেপশন, বাড়িতেই সব আয়োজন বিয়ের। কে পাঠালো এত বড় গিফটটা? তোমার কোনো বিশেষ বন্ধু নাকি? কবিতার কানে কানে বলল ময়ূক। কবিতা নিজের কানটা সরিয়ে লজ্জায় লাল হয়ে বলল, ধ্যাত, খালি আজেবাজে কথা। আরে এত বড় গিফটটা কে দিয়েছে সেটা তো দেখতে হবে। যে 4 জন ভদ্রলোক উপহারটা নিয়ে এসেছেন তারাও রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। এতক্ষণে উপহারটা যথাস্থানে স্থানান্তরিত করতে পেরে যেন নিশ্চিন্ত হতে পেরেছেন। আপনারা প্লিজ না খেয়ে কিন্তু যাবেন না। হ্যাঁ, না না দাদা, আমরা এখন চলে যাবো। আমাদের উপর স্পেশাল অর্ডার ছিল আমরা এটা গেলাম। ঠিক সময় পৌঁছে দেওয়ার। এটা যে ঠিক মতো পৌঁছে দিতে পেরেছি সেটাই অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। 4 জন ভদ্রলোকই একসাথে আপত্তি করে উঠলেন। আচ্ছা, ধন্যবাদ। একে একে আরো অনেক আমন্ত্রিতরা এলেন। তাদের হাতে নানান রকম রং বেরঙের কাগজে মোড়া গিফট প্যাক। কিছু প্যাকেটে তো হাত দিলেই বোঝা যায় তার ভেতরে কি আছে, আবার কিছু প্যাকেট না বোঝা গেলেও খুব একটা অসুবিধা হয় না, ও পরে একসময় খুলে দেখে নিলেই চলবে। কিন্তু ময়ূকের বারবার চোখ চলে যাচ্ছে ওই বিশাল লম্বা চওড়া প্যাকেটটার দিকে। আর শুধু ময়ূক কেন, রিসেপশনের আমন্ত্রিত অন্যান্য লোকজনদেরও চোখে বারবার চলে যাচ্ছে ওই মস্ত মোড়কে মোড়া প্যাকেটটার দিকে। একসময় ময়ূক আর থাকতে পারল না, তড়াক করে বউয়ের স্টেজ থেকে নেমে এসে বলল, এই প্লিজ আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, এই গিফটটা আমাকে একটু দেখতেই হবে, আমি কিছুতেই আর নিজেকে সামলাতে পারছি না। কবিতা, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি একটু তোমার বয়ফ্রেন্ডের দেওয়া গিফটটা খুলছি। কবিতা হাসতে হাসতে বলল, ইস, কি বাচ্চাদের মতো কাণ্ড শুরু করেছে সত্যি। কিন্তু সত্যি এই বিশাল সাইজের গিফটটা এতক্ষণ ধরে সবার নজর এমন ধরে রেখেছে যে ময়ূকের মতো কেউ মুখ ফুটে না বললেও সবাই আসলে দেখতে চায় ওই পেল্লায় বাক্সে কি রয়েছে। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু খুলছি। হ্যাঁ, এই তোমরা কেউ এসো না প্লিজ, এত বড় জিনিসটা আমি একা ম্যানেজ করতে পারবো না। ময়ূক আবার চিৎকার করে বলে নিজেই এগিয়ে গেল সদ্য আসা গিফটটার দিকে। এদিক ওদিক থেকে আরও কয়েকজন এগিয়ে এলো। সকলে মিলে কয়েক সেকেন্ডের মধ্যে গিফটটার ওপরের ছাল চামড়া সরিয়ে বিরাট বাক্সের ভেতর থেকে আসল বস্তুটাকে বার করে আনল। একটা বিশাল ছবি, একেবারে ওয়াল টু ওয়াল, সুন্দর একটা পাহাড়ের ল্যান্ডস্কেপের ছবি। বরফ আর বরফ, একেবারে সাদা, গাঢ় নীল আকাশ, আর নিচে বরফ। দেখলেই যেন মনটা কেমন উদাস হয়ে যায়। এখানে যদি একখানা ঘর বানিয়ে থাকা যেত। আরে বাস, দারুণ তো! এটা তো আমি বেডরুমের দেওয়ালে লাগাবো, একদম খাটের পেছনের দেওয়ালটায় দারুণ মানাবে এটা। এই প্লিজ হেল্প করো না কেউ একটা।
ময়ূক বরাবরই এরকম ছটপটে। কিছু একটা মাথায় ঢুকলেই হলো, ছবিটা একেবারে মাথায় করে নিয়ে ছুটে বেড়াতে লাগলো সে। এক্ষুনি ওটা শোয়ার ঘরের দেওয়ালে টাঙাতে হবে। কবিতা ওর কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল। কিন্তু হঠাৎ কেমন যেন মুখটা গম্ভীর হয়ে উঠল কবিতার। বড্ড শীত করছে, এখন গরমকাল, মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তবুও কলকাতার গরম কি আর তাতে কমে? গরমে খোলা জায়গায় ফুরফুরে হাওয়ায় সবাই মিলে আনন্দ করবে বলেই তো এই মাঠে রিসেপশনের আয়োজন করেছিল ময়ূক। কবিতাও রাজি ছিল। এতক্ষণ তো সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ যে কি হলো? বড্ড শীত করছে কবিতার। ওর কি জ্বর আসছে? তাই বা কি করে হয়? কোনো কারণ ছাড়া এমন হঠাৎ করে জ্বর কি করে আসতে পারে? ইস, সত্যি যদি জ্বর আসে খুব বাজে ব্যাপার হবে। আর একটু পরেই ফুলশয্যা। ময়ূক কি ভাববে? একটা নতুন জীবন শুরুর আগেই এ কি অলক্ষণে কাণ্ড! নিজের ওপরেই ভীষণ রাগ হচ্ছে কবিতার। ময়ূকের এদিকে কোনো হুঁশই নেই। সে ওই বিশাল ছবিটা প্রায় মাথায় তুলে মাঠের এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। এদিকে কবিতার মনে হচ্ছে সে যেন ঠান্ডায় জমে যাচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। কোনো মতে প্রায় নিজেকে ঠেলতে ঠেলতে কবিতা বসে পড়ল একেবারে ময়ূর সিংহাসনের মতো সাজানো চেয়ারটায়। ওদিকে ময়ূক বোধহয় একজন দুজনকে পেয়েছে যারা ছবিটা টাঙাতে সাহায্য করবে। ওদিকে বেডরুম সাজানোর কাজ প্রায় শেষের পথে। তার মধ্যেই ময়ূক প্রায় হাড়েরেড়ে করে ছবি নিয়ে হাজির হলো। কবিতা ওই সিংহাসনের মতো চেয়ারটায় বসে রীতিমতো ঠকঠক করে কাঁপছিল। ময়ূক চলে যেতেই মনে হলো সেই হাড় কাঁপানো ঠান্ডাটা আর নেই। একটু একটু করে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। কবিতা একটা শান্তির শ্বাস ফেলল। যাক, তাহলে জ্বর টর কিছু নয়, এমনই হয়তো সাময়িক কিছু একটা হচ্ছিল। এখন আবার সব ঠিক আছে আগের মতো। কি হলো বৌদি, সব ঠিক আছে তো? ময়ূকের ছোট ভাই হরিত সকাল থেকেই বৌদির একটু এক্সট্রা কেয়ার রাখছিল। সে প্রায় লাফাতে লাফাতে এসে হাজির। কবিতা তাড়াতাড়ি নিজেকে একটু সামলে নিয়ে ঠিক হয়ে বসল। হরিত এরকম করে বলল কেন? তাহলে কি ওকে দেখে কিছু বোঝা যাচ্ছে? কবিতা তাড়াতাড়ি একটু চুল টুল ঠিক করে নিয়ে বলল, না না, আমি একদম ঠিক আছি, একদম ফাইন। গুড। তাহলে এখানে একা একা বসে কি করবে? চলো না তোমাদের ঘরে যাই, দাদা তো ওখানে ছবিটা টাঙাচ্ছে। চলো না বৌদি, দারুণ মজা হবে। আর কে পাঠালো বলো তো এত সুন্দর গিফটটা? বুঝতে পারছি না, কে জানে। অনেককেই তো ফোনে ইনভাইট করা হয়েছিল, তাদেরই কেউ হবে হয়তো। নিশ্চয়ই আজকালের মধ্যে ফোন করবে। তখন এমন ঠান্ডা লাগছিল যে কবিতা আর ওই ব্যাপারে কিছু ভাবতে পারেনি। এখন হরিত কথাটা বলতে চিন্তাটা আবার ফিরে এলো তার। সত্যি তো, এরকম গিফট কে দিল? প্রায় 1 বছর পর কবিতা নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চলেছে। একটা বছর আগে হঠাৎই জীবনটা যেন থমকে গিয়েছিল। কলেজে পড়ার সময় আলাপ হয়েছিল বিনোদের সঙ্গে। 3-4 বছর চুটিয়ে প্রেম করেছিল ওরা। তারপর বিনোদ চলে গেল আর্মিতে। বিয়েও হয়েছিল ওদের, কিন্তু বিয়ের 1 মাসের মধ্যে বিনোদ হঠাৎ নিখোঁজ হয়ে গেছিল। 10-12 দিন বাদে
তার শরীরটা পাওয়া গিয়েছিল একটা গ্লেসিয়ারের পাশে। ঠান্ডায় জমে শরীরটা ছোট হয়ে গিয়েছিল। তারপর 1 বছর ধরে কবিতার মনে শুধু ঝড় বয়ে চলেছে। একবার মনে হচ্ছে বিনোদের স্মৃতি নিয়েই বেঁচে থাকা উচিত, আবার কখনো সামনের অন্য একটা অজানা ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডেকেছে। এই দুইয়ের মাঝে দোল খেতে খেতে একদিন আলাপ হলো এই ময়ূকের সাথে। নিশ্চিন্ত জীবন। কবিতা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। বিনোদের বাড়ির সাথে তার আর কোনো যোগাযোগ নেই। বিনোদের 2-4 জন বন্ধুর সাথে আলাপ হয়েছিল, কিন্তু তাদের সাথেও কোনো যোগাযোগ নেই আর। কবিতার নিজের যে 2-4 জন বন্ধু ছিল তারা তো এসেছে বিয়েতে, আত্মীয় স্বজনরাও সকলে উপস্থিত। তাহলে এই উপহারটা পাঠালো কে? কেমন যেন মনে হচ্ছে এটা বিনোদের দিক থেকেই পাঠিয়েছে কেউ। ওর কোনো বন্ধু হয়তো। ওরকম খোলা আকাশ আর সাদা বরফের মধ্যেই তো একদিন পাওয়া গিয়েছিল বিনোদকে। আজকের দিনে এই ছবিটা পাঠিয়ে কেউ কি তবে কিছু মনে করাতে চাইছে? বিয়ে বাড়ি সারা হতে হতে বেশ রাত হয়ে গেল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা বর বউকে নিয়ে এসেছে বাড়িতে, তবে তাদের চেয়ে তাদের ঘরের দিকেই সকলের নজর বেশি। বলা ভালো ঘরের সেই পেইন্টিংটার দিকে। কি হলো বৌদি, যাবে নাকি? হ্যাঁ চলো। বেডরুমে ততক্ষণে হুলুস্থুল পড়ে গেছে। কি অসাধারণ, তাই না? এটা নিঘাত সুইজারল্যান্ডের ছবি। আরে আরে, এটা হচ্ছে কিলিমাঞ্জারোর একদম টপ ভিউ। আরে দোষ, ওসব না, এটা আমাদের কাশ্মীর। বরফগুলোর মধ্যে একটা ভারত ভারত ব্যাপার আছে, কিন্তু গুলমার্গ নয়তো সোনমার্গ হবে। ময়ূকের বন্ধুদের মধ্যে বেশ একটা তর্কাতর্কি চলছে। কবিতা ঘরে ঢুকেই দেখল বিছানার পিছনে মাথার দিকে দেওয়াল জোড়া ছবিটা। নীল আকাশ আর তার তলায় সাদা বরফ। অদ্ভুত ব্যাপার। আবার যেন মনে হচ্ছে সেই কনকনে ঠান্ডা হাওয়াটা কোথা দিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। বেডরুমের পাশেই বারান্দা। বারান্দার দিকের দরজাটা খোলা। ওদিক থেকেই বোধহয় কনকনে ঠান্ডা হাওয়াটা আসছে। কবিতা প্রায় কাঁপতে কাঁপতে বলল, সিয়াচেন। কবিতার গলাটা এমন অদ্ভুত শোনালো যে সবাই চমকে উঠল। ময়ূকের বন্ধুরা হৈ হৈ করে উঠল। আরে কি হলো তোমার? অনেক চেষ্টা করেছিল কবিতা, দাঁতে দাঁত চেপে সহ্য করেছিল অনেকক্ষণ, কিন্তু আর নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে ময়ূককে ধাক্কা দিয়ে জাগালো। ময়ূকের অবস্থা দেখে রীতিমতো অবাক। কবিতা যেন ক্রমশ কুঁকড়ে যাচ্ছে। বড্ড শীত করছে, বড্ড শীত করছে। ময়ূক তাড়াতাড়ি এসি রিমোটটা খুঁজল। কবিতা সেটা আগেই অফ করে দিয়েছে। ময়ূক নিজের কপালে হাত দিয়ে দেখল বেশ বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। এসি চলছিল বলে বারান্দার দিকের দরজাটাও বন্ধ। তাহলে কবিতার এত ঠান্ডা লাগছে কি করে? এই ঘরটা সবে মাত্র সাজানো হয়েছে। একটা ওয়ার্ড্রব আছে বটে, কিন্তু সেখানে সেরকম কিছু নেই। আর তাছাড়াও গরমকাল বলে লেপ কম্বলের ব্যবস্থাও হাতের কাছে নেই। এরকম পরিস্থিতিতে ময়ূক ভীষণ দিশেহারা হয়ে পড়ল। কি করব? হঠাৎ শীত করছে কেন? জ্বর আসছে নাকি? দেখি। ছবিটা সরাও। কি? ওই ছবিটা সরাও। কবিতা ঠক ঠক করে কাঁপছে। বেশি কথাও বলতে পারছে না, শুধু বারবার ছবিটার দিকে হাত দেখাচ্ছে
আর বলছে। ছবিটা সরিয়ে দাও। ময়ূক হাঁ করে তাকিয়ে রইল ছবিটার দিকে। ছবিটা আবার কি দোষ করলো? কবিতা যেন আর কথাই বলতে পারছে না, শুধু হাত দিয়ে ছবিটা দেখাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। শুধু ঠোঁট দুটো কাঁপছে, কিছু শোনা যাচ্ছে না। ময়ূক খানিকক্ষণ দিশেহারার মতো এদিক ওদিক করে দরজার দিকে তাকালো। এক্ষুনি কবিতাকে এই ঘর থেকে বার করে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা মাথায় এলো না ময়ূকে। চলো কোনো মতে কবিতাকে পাঁজা কোলা করে তুলে ময়ূক বাইরে নিয়ে এলো। এই তো মনে হচ্ছে কবিতা একটু একটু করে ঠিক হচ্ছে। মুখের ফ্যাকাশে ভাবটা চলে যাচ্ছে আস্তে আস্তে, নিঃশ্বাসও ঠিক মতো পড়ছে। তবে একটা শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বেডরুমের দিকে। ফুলশয্যার দিন স্বামী স্ত্রীর বাইরে আসাটা ঠিক নয়, তাই না? আরে এই বাড়িতে কোনো বুড়ি পিসিমা নেই, আর দজ্জাল শাশুড়িও নেই। আমার মা এইসব ব্যাপারে খুব লিবারাল। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এখন তোমার ঠিক কি হয়েছে একটু বলবে আমাকে? কবিতা এবার আস্তে আস্তে উঠে বসলো। আমি যা বলবো তুমি বিশ্বাস করবে? অফকোর্স, কেন করব না? ওই ছবিটা দেখলেই না আমার শীত করছে, প্রচণ্ড শীত করছে। কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। ময়ূক একটু চুপ করে রইল। ব্যাপারটা সে নিজেও খেয়াল করেছে। আমিও ব্যাপারটা দেখেছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, সকালেই ওটা খুলে স্টোর রুমে রেখে দেবো। কবিতা খানিকটা নিশ্চিন্ত হলো। ময়ূখের এই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে কবিতার। একবারের জন্যও কোনো প্রশ্ন করল না। তবে ময়ূক প্রশ্ন না করলেও প্রশ্ন করার তো আর লোকের অভাব নেই। সকাল হতে না হতেই ময়ূক গম্ভীর মুখে ছবিটা খোলার তোড়জোড় করতেই হরিৎ তাকে একেবারে প্রশ্নে প্রশ্নে জেরবার করে তুলল। কিরে দাদা, কি হলো? এত লাফাতে লাফাতে ছবিটা লাগালি, আবার আজই খুলে ফেলছিস, কি ব্যাপার বলতো? আরে না না, কিছু না, তখন বুঝিনি। এখন ছবিটা এইটুকু ঘরে কেমন যেন জবরজং লাগছে। ধুর, তুই যে কি বলিস না, কি দারুণ ছিল ছবিটা। ঘন্টার মাথা ভালো, দেখলেই কেমন শীত শীত করছে। কবিতা সকাল থেকে আর নিজের ঘরে ঢোকেনি, বাইরের সোফা থেকেই বলল, হ্যাঁ হরিৎ, ওই ছবিটা না ঠিক ভালো লাগছে না। তার চেয়ে ফাঁকা দেওয়ালটা অনেক সুদিং। ওটা বরং স্টোর রুমেই থাক। ইস, এত ভালো ছবিটা স্টোর রুমে বসে বসে ধুলো খাবে? হরিৎ মুখ গোমড়া করে কবিতা আর ময়ূকের বাসি ফুলশয্যার বিছানাতেই বসে পড়ল। এক কাজ কর না দাদা, ছবিটা যখন তোর ঘরে লাগাবি না, তাহলে ওটা আমার ঘরের দেওয়ালে লাগিয়ে দি। উফ, যা গরম পড়েছে, তাতে যদি এই ছবিটা দেখে একটু শীত লাগে, মন্দ কি? ময়ূক তাকালো কবিতার দিকে। কবিতা আলতো করে ঘাড় নাড়ল। সত্যি তো, হরিৎ তো ঠিক কথাই বলেছে। এটা তো মানতেই হবে, ছবিটা খুব সুন্দর। এত সুন্দর ছবিটা যদি স্টোর রুমেই পড়ে থাকে, তবে কারই বা ভালো লাগে? তার চেয়ে ওটা থাক না হরিতের ঘরে, তাতে তো আর কোনো অসুবিধা নেই। কবিতা ওই ঘরের ধার কাছেও যাবে না। সন্ধ্যার দিকে বারান্দায় এক কাপ কফি হাতে নিজের ঘরটার দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে গেল কবিতা। বাহ, বেশ সুন্দর ঘর সাজাতে পারে সে। দুদিন আগেও ময়ূক ফেড আপ হয়ে ওর এক বন্ধুকে ডাকার কথা বলছিল। আজ রাতের দিকে একবার ভিডিও কল করে দেখাবে কবিতা। এর চেয়ে ভালো আর কেউ পারবে নাকি ঘর সাজাতে? সন্ধ্যা নেমেছে, ময়ূকের বাবা নেই। মা এই সন্ধ্যার দিকে বাইরে যান। সামনের মাঠে সমবয়সী বন্ধুদের সাথে একটা বেশ সন্ধ্যা আড্ডা চলে কয়েক ঘন্টা। হরিৎ কলেজ থেকে ফিরে এসেছে বোধহয়, যেন গেট খোলার শব্দ কানে এসেছিল একবার। কফিতে আরেকবার চুমুক দিল কবিতা।
আর ঠিক তখনই মনে হলো একটা ঠান্ডা কনকনে হাওয়া কোথা থেকে যেন এসে ঝাপটা মেরে গেল কবিতার চোখে মুখে। মাথা থেকে পা শিরশির করে উঠল। দরজায় একটা হালকা নক করার আওয়াজ। দরজা তো বন্ধ নেই, শুধু ভেজানো আছে। বোধহয় হরিত এসেছে। কবিতা উঠে দাঁড়াতে গেল, হঠাৎ মনে হলো যেন ওর পা দুটো অবশ হয়ে গেছে। দরজাটা খুলে গেল। হরিত দাঁড়িয়ে আছে দরজার ফ্রেম জুড়ে, কিন্তু কেমন যেন ওকে অদ্ভুত লাগছে। মাথাটা নিচু করে যেন প্রায় বুক অবধি লাগিয়ে আছে। দরজাটা এক হাত দিয়ে এমন করে ধরে আছে যেন ছাড়লেই সপাটে আছাড় খাবে। কবিতা ভয় পেয়ে গেল। কি হলো হরিত? তোমাকে এরকম লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? কবিতার আবার শীত করতে শুরু করেছে, কিন্তু এখানে তো আর ছবিটা নেই। তাহলে অত শীত করছে কেন? আর হরিতকেই বা এরকম লাগছে কেন? আরো একবার জিজ্ঞাসা করলো কবিতা। কি হয়েছে হরিত? শরীর টরীর খারাপ লাগছে নাকি তোমার? হরিত মুখে কিছু বলল না, শুধু ঘাড় নেড়ে না বলল। ঘাড় নাড়ানোটাও কেমন যেন অদ্ভুত, যেন স্প্রিংয়ের দম দেওয়া পুতুল ঘাড় নাড়ছে। কি হলো আজ হরিতের? নেশা টেশা করেছে নাকি? কবিতা অবাক হয়ে তাকিয়ে রইল হরিতের দিকে। ঘরে একটা হালকা আলো জ্বলছিল। হঠাৎ মনে হলো আলোটা কাঁপতে শুরু করেছে। কবিতা আবার দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু পা দুটো যেন একদম ঠান্ডা হয়ে জমে গেছে। একটা যেন ঘোরের মধ্যে বলল হরিত। চমকে উঠল কবিতা। এরকম ভাবে তো অন্য কেউ কথা বলতো অনেক বছর আগে। কে কে তুমি? চিৎকার করে উঠল কবিতা। কি ভয়ঙ্কর শীত করছে কবিতার। হাত পা ঠক করে কাঁপছে, ঠিক করে আওয়াজও বেরোচ্ছে না গলা দিয়ে। শীত করছে? আমারও না বড় শীত করছে কবু। কি ভীষণ হাওয়া এখানে, আর পাচ্ছি না, জমে যাচ্ছি, জমে বরফ হয়ে যাচ্ছি। হরিত যেন রীতিমতো কুঁকড়ে যেতে লাগলো। আর তারপর মনে হলো ঘরের ভেতর একটা ঝড় শুরু হলো। সনসন করে হাওয়া চলছে, ছিটকে পড়ছে আসবাবপত্র। কবিতা সারাদিন ধরে যে ঘরটা এত যত্ন করে গুছিয়েছিল সেটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল। এমনকি বিছানার চাদর গদি সব কিছু উল্টে পাল্টে একেবারে তছনছ। কবিতার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই চেঁচাতে পারল না। মনে হচ্ছে যেন গলা ধরে আসছে তার। বড্ড ঠান্ডা এখানে কবু, এখান থেকে নিয়ে যাও আমাকে, প্লিজ নিয়ে যাও। হরিত যত ঠান্ডায় কাঁপতে কাঁপতে কুঁকড়ে যাচ্ছে, কবিতাও যেন তত ঠান্ডায় জমে যাচ্ছে। মনে হচ্ছে যেন ঘর নয়, একটা খোলা পাহাড়, ওপরে আকাশ আর নিচে সাদা বরফ, শুধু বরফ আর বরফ। কবিতা, কবিতা, কি কি হয়েছে তোমার? কি গো? আস্তে আস্তে চোখ খুলল কবিতা। সারা ঘরটা একেবারে নোংরা জাতা হয়ে আছে। দেওয়ালে টাঙানো ছবি উল্টে আছে।
ফুলদানির ফুল টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে আছে। লাফিং বুদ্ধ মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ময়ূক কবিতাকে ডাকছে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কবিতা ময়ূকের মুখের দিকে। কিছুই যেন সে মনে করতে পারছে না। ঘরটা গুছিয়ে সে কফি খাচ্ছিল বারান্দায় বসে। তারপর হঠাৎ কি যেন হয়ে গেল। কবিতা ফ্যাল ফ্যাল করে একবার ঘরের দিকে তাকায়, একবার ময়ূকের মুখের দিকে তাকায়। এটা কি হলো কবিতা? তুমি যে বললে ঘর গোছাবে, এটা কি কাণ্ড করেছো? যা বা ঘরটা গোছানো ছিল সেটারও 12টা বাজিয়ে দিলে তো। বুঝেছি, কিছু বোধহয় ঠিক মন মতো হয়নি, তাই রেগে গিয়ে সবটা গুবলেট পাকিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো। কতক্ষণ ধরে ডাকছি তাও কোনো তাপ উত্তাপ নেই তো। আমি আমি করিনি, বিশ্বাস করো। আমি খুব সুন্দর করে গুছিয়েছিলাম। তারপর সুন্দর করে? এটা সুন্দর করে? এই প্লিজ এরকম বলো না। আমি এর চেয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম। ও বুঝেছি, তার মানে তুমি ঘুমিয়ে পড়েছো, তারপর স্বপ্ন দেখেছো, আর সেই স্বপ্নে বসে বসে ইচ্ছে মতো ঘর সাজিয়েছো। কবিতা এখন কি করে বোঝায় সে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিল ঘরটাকে, কিন্তু হরিতে সে পুরো বিগড়ে দিয়ে গেছে সবকিছু। হরিতি তো নাকি ওটা অন্য কেউ ছিল? বিনোদ ছাড়া তো কেউ ওকে কবু বা কবুতর বলে ডাকতো না। আর এই কথা তো হরিতের জানার কথা নয়। বিনোদের কথা কিছু কিছু সে অবশ্য বলেছিল ময়ূককে, কিন্তু এত বিস্তারিতভাবে তো কোনোদিন বলেনি। ময়ূকের থেকে হরিত যদি কিছু জেনেও থাকে, তাহলে তো এসব কথা কিছু জানার কথা নয়। ওই কি ভাবছো? কবিতাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো ময়ূক। না, কিছু না। তুমি বাইরে হলে গিয়ে বসো, আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তুমি একা কেন? চলো, আমিও হেল্প করছি। আমি পারবো, যাও না তুমি হলে, আমি ঠিক পারবো। কবিতা এক প্রকার প্রায় ধাক্কা মেরে বের করে দিল ময়ূককে। একটু সময় নিজের সাথে কথা বলা দরকার। একবার ভেবেও ছিল হরিতের ব্যাপারটা ময়ূককে বলে দেবে, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। আগে সে নিজেই হরিতের সঙ্গে কথা বলবে। এইসব 7-5 ভাবতে ভাবতেই ঘরটা আরো একবার গোছাতে শুরু করলো কবিতা। ঘরটা আবার সুন্দর করে সেজে উঠল, কিন্তু ঠিক আগের মতো হলো না। সবকিছুতে কেমন যেন একটা দায় সারা ভাব, কেমন যেন একটা মন খারাপের ছোঁয়া। আসতে পারি হরিত? হরিত একটু আগে ফিরেছে কলেজ থেকে। ময়ূক এখনো আসেনি। আজ সারাদিন এই সময়টার জন্য অপেক্ষা করছিল কবিতা। যে করেই হোক পুরো ব্যাপারটা জানতেই হবে তাকে। হ্যাঁ হ্যাঁ বৌদি, এসো না। দরজা খুলে বেশ হাসি মুখেই ঘরে ঢুকেছিল কবিতা, কিন্তু ঘরে ঢুকতেই মনে হলো যেন হিমালয়ের চূড়োয় এসে গেছে। এসি কি মিনিমাম টেম্পারেচারে করে রেখেছে নাকি হরিত? বিরক্তিতে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে গেল। উফ, কি শীত! দুপা পিছিয়ে ঘরের বাইরে চলে গেল কবিতা। তারপরেই চোখ গেল হরিতের বিছানার পিছনে টাঙানো সেই বিশাল ছবিটার দিকে। কবিতার কাণ্ড দেখে হরিত খানিকটা ভ্যাবাচাকাই খেয়ে গেছে। কি হলো বৌদি, শীত করছে কেন তোমার? এসি তো চলছে না। কথাটা বলেই বোধহয় মনে পড়ল ছবিটার কথা। ও, তোমার তো আবার এই ছবি দেখলেই ঠান্ডা লাগে। এ জানে বাবা, আমি তো এতদিন ধরে টাঙিয়ে রাখলাম, আমার তো একটু ঠান্ডা লাগলো না। তোমার কথা শুনেই তো ছবিটা লাগালাম ঘরে। কবিতা আরো বিরক্ত হয়ে উঠল। সেই হাড় কাঁপানো ঠান্ডাটা আবার ঘিরে ধরেছে তাকে। একটু বাইরের হলে এসো তো। এইটুকু কথা বলেই চলে গেল কবিতা।
বাইরে গিয়েই হাঁপাতে লাগলো। সত্যি এই ছবিটায় কিছু একটা আছে। আজ যেন বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে করছে ওই ছবিটায় কিছু একটা আছে। কি হয়েছে বৌদি, আমায় কিছু বলবে? হরিত কান চুলকোতে চুলকোতে বেরিয়ে এলো ঘর থেকে। তুমি কে? কবিতা একটু অদ্ভুতভাবে তাকালো হরিতের দিকে। মানে? তুমি কে? মানেটা কি? আমি হরিত, তোমার বরের ভাই, তোমার একমাত্র দেওর। তুমি বিনোদকে চিনতে? তুমি কি করে জানলে ও আমাকে কবুতর বলে ডাকতো? কি? হরিত ভীষণ ঘাবড়ে যায়। বৌদি কিসব বলে তাকে আর চার্জ করছে কিছুই বুঝতে পারছে না সে। কি বলছো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হরিতের এই ভালো মানুষের মুখ যেন আর সহ্য হচ্ছে না কবিতার। এবার বেশ চিৎকার করেই বলে উঠল সে। কি ব্যাপার বলো তো হরিত? বিনোদের ব্যাপারে তুমি কোথা থেকে জেনেছো? ময়ূখের থেকে ব্যাপারটা জেনে তুমি বোধহয় ওর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিলে, তাই তো? তুমি এই ছবিটা পাঠিয়েছিলে আমার বিয়ের দিন আমাকে মেন্টালি ডিস্টার্ব করবে বলে। কি চাই বলো তো তোমার? হরিত এর আগে কবিতার এরকম রূপ কখনো দেখেনি। বেশ খানিকটা ভয় পেয়েই পিছিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তুমি কি বলছো বৌদি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কে বিনোদ? আমি তো কোনো বিনোদকেই চিনি না। তাই নাকি? চেনো না? তাহলেই তুমি কাল আমাকে ওইভাবে বিনোদের মতো করে ডেকে ভয় দেখালে কেন? হ্যাঁ, ওরকম ভাবে আমার ঘরটা নোংরা করলে কেন? ওয়াই? আমি কাল কখন তোমার ঘরে এলাম? আমি তো কলেজ থেকে ফিরেই আবার টিউশনে চলে গেছিলাম। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। কবিতা ভীষণ অবাক হয়ে গেল। হরিতের গলার স্বরটা এমনই যে ওকে বিশ্বাস না করে উপায় নেই। আর সত্যিই তো, হরিত তো কলেজ থেকে ফিরেই টিউশনে বেরিয়ে যায়। তাহলে কাল বিকেলে কি হয়েছিল? হঠাৎ হরিতের ঘরের দরজাটা একটা ঝোড়ো হাওয়ায় খুলে গেল। হরিত সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে কি হলো? দরজাটা খুলে গেল কি করে? হরিত চলে গেল দরজা বন্ধ করতে। কবিতা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবার সেই ডাক। কবিতা চমকে তাকালো। হরিত কেমন যেন জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে। ওর পিছনে ওর ঘরের দরজাটা হাট করে খোলা। ঘরটা যেন একটা তীব্র নীল আলোয় ভরে গেছে। আর একটা যেন তীব্র কনকনে হাওয়া আসছে হরিতের ঘরটা থেকে। কবিতার আবার গলা শুকিয়ে গেল। কে তুমি? কে আমি? চেনো না তুমি আমায়? ভুলে গেছো কবু? কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? কেন গো? এলে কি হবে? আমি বুঝি ওই গ্লেজিয়ারটার পাশেই পড়ে থাকবো একা একা? তুমি যাবে না আমার সাথে? না! চিৎকার করে উঠল কবিতা। হরিতের ঘর থেকে শন শন করে হাওয়া আসছে। আর কিছুক্ষণ ওই রকম হাওয়া আসতে থাকলে আবার জমে যাবে কবিতা। এটাই বোধহয় শেষ সুযোগ। কবিতা প্রাণপণ শক্তি নিয়ে উঠে দাঁড়ালো। হরিত ক্রমশ এগিয়ে আসছে কবিতার দিকে। কবিতা দৌড় মারল নিজের ঘরের দিকে, কিন্তু সেই ঠান্ডা হাওয়া তাড়া করলো তাকে। কবিতা হুমড়ি খেয়ে পড়ে গেল নিজের ঘরে পৌঁছানোর আগেই। ওদিকে হরিত ক্রমশ এগিয়ে আসছে। ঠোঁটের কোণায় একটা চেরা হাসি লেগে আছে। ও মাই কবুতর! তুমি আসবে না, আসবে না, তুমি চলে যাও, চলে যাও। দু পা পিছিয়ে গেল হরিত। আবার মাথাটা নিচু করে প্রায় বুক অবধি নামিয়ে নিল। চলে যাব,
চলে তো যাবই, চলেই তো গেছিলাম, কিন্তু আবার ফিরে আসতে হলো জানো। কেন কেন ফিরে এলে? কেন ফিরে এলে তুমি? তুমি এখানে এত সুখে থাকবে আর আমি ওই হিমবাহুটার পাশে ঠান্ডায় কাঁপতে থাকবো। এটা কি করে হয় কবু? চলো আমরা একসাথে ঠান্ডায় জমে যাই। শনশন করে হাওয়া বইতে লাগলো। কবিতা আবার জমে যাচ্ছে। আর একটু গেলেই কবিতার ঘর, কিন্তু এইটুকু যে আর পৌঁছানো সম্ভব হচ্ছে না। কবিতা প্রায় মাটিতে হেঁচড়ে হেঁচড়ে ঘরের দিকে যেতে লাগলো। হাওয়াটা যেন তাকে ক্রমশ পিছনে টানছে। তারপর হাওয়াটা যেন কবিতাকে ডিঙিয়ে গিয়ে ঢুকে গেল ঘরে। আর ঘরে ঢুকেই আবার আগের দিনের মতো লণ্ডভণ্ড করে দিল সবকিছু। একটু একটু করে সাজানো ঘরটা এক নিমেষে তছনছ হয়ে গেল। কবিতা প্রায় হামাগুড়ি দিয়ে ঘরে ঢুকে বন্ধ করে দিল ঘরটা। হরি তার ঘরে ঢুকল না, তবে সেই কনকনে ঠান্ডা হাওয়াটা ক্রমশ ঘরের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বিছানার চাদরটা উড়ে হল ঘরে এসে পড়ে মাটিতে গড়াচ্ছে। সেটাকে গায়ে মাথায় মুড়ি দিয়ে ঘরের কোণার মধ্যে সেঁধিয়ে গেল কবিতা। রাত হয়েছে, ঘরের আলো জ্বালানো হয়নি। অন্ধকার ঘরে হাতড়ে হাতড়ে আলোর সুইচ টিপল ময়ূক। ঘরটার আবার আগের দিনের মতো অবস্থা। কবিতা বাইরে কোথাও নেই। ঘরেও প্রথমটায় কোথাও দেখতে পেল না ময়ূক। তারপর একটু পরে চিৎকার করে ডাকল, কবিতা, কবিতা! তাও কোথাও কোনো সাড়া নেই। আবার একটু জোরে ডাকল, কবিতা! হঠাৎ মনে হলো যেন একটা চাপা গোঙানির আওয়াজ। এতক্ষণে ময়ূক দেখতে পেল কবিতাকে। ঘরে নয়, বাইরের হল ঘরের এক কোণায় বিছানার চাদরটা দিয়ে প্রায় আপাদমস্তক মুড়ি দিয়ে বসে আছে কবিতা। কবিতা, কি হলো তোমার? কোনো উত্তর নেই। চাদরটা গায়ে আরো জড়িয়ে একেবারে দেওয়ালের সাথে সেঁটে গিয়ে বসল সে। ময়ূক প্রায় জোর করে চাদরটা সরালো। ঘামে শরীরটা ভিজে গেছে, কিন্তু অদ্ভুতভাবে কবিতা বিড়বিড় করে বলছে, শীত করছে, খুব খুব শীত করছে, ঠান্ডা, খুব খুব ঠান্ডা, খুব ঠান্ডা, আমি আর বাঁচবো না। কবিতা প্লিজ, কোথায় শীত? একবার নিজের দিকে তাকাও, ঘামে ভিজে পুরো শেষ হয়ে যাচ্ছ। খুব 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 শীত করছে। আবার ময়ূকের হাত থেকে চাদরটা টেনে নিয়ে গায়ে দিল কবিতা। ভীষণ অসহায় লাগলো ময়ূকের। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। বিনোদের কথা সব জানে ময়ূক। বিনোদের মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিল কবিতা। ময়ূক তার পাশে এসে দাঁড়িয়েছিল। কিছু কি ভুল হয়ে গেল? সেদিন বিয়ের রিসেপশনে ওই ছবিটা দেখার পর থেকে বোধহয় বিনোদের কথা আবার মনে পড়ছে। ময়ূক এই ব্যাপারে তার এক বন্ধুর সাথে কথাও বলেছে। কবিতাকে মনে হয় কাউন্সিলিং করাতে হবে। আরে তোর বউকে ডাক্তার দেখা, ওর মাথার ব্যামো হয়েছে। আমি কি ওকে বলেছি? কিচ্ছু বলিনি। তোর বউ আমার ঘরে এসে আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে যাতা বলেছে। আরে সব বিনোদ টিনোদকে আমি কিচ্ছু জানি না। তুই এরকম বিহেভ করছিস কেন? আমি কি তোকে ব্লেম করেছি নাকি? আমি তো শুধু কিছু কথা জিজ্ঞেস করছি। সেদিন রাতেই ময়ূক আর হরিতের মধ্যে বেশ একচোট ঝগড়া হয়ে গেল। কবিতা হুঁশে আসার পর সবটা বলল ময়ূককে।
এরকম যে কিছু একটা দেখে কবিতা ভয় পাচ্ছে সেটা আগে আন্দাজ করেছিল ময়ূক, কিন্তু তাই বলে ব্যাপারটা যে হরিতকে ঘিরে দানা বাঁধছে সেটা সে ভাবতে পারেনি। হরিতের সাথে সোজাসুজি এই ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিল ময়ূক, কিন্তু হরিতের আজ মেজাজ সেই বিকেলের পর থেকেই বিগড়েছিল। বৌদির কথা সে কিছুই বুঝতে পারেনি, বরং বেশি খারাপ লেগেছিল। রাগের চোটে টিফিন না করেই টিউশনে চলে গিয়েছিল। বাড়ি ফিরে আবার রাতে যখন দাদার কাছেও এক কথা শুনতে হলো, তখনই মাথাটা বিগড়ে গেল। বিহেভ, আমি বাজে বিহেভ করেছি, আর তোর বউ যেটা করলো আমার সাথে সেটা কি বলে, আর তুই যেটা করছিস সেটাকে কি বলে? যা বলবি আস্তে বল, মা শুনতে পাবে। আস্তে কেন বলবো, জোরেই বলবো। তোর বউ পাগল, ওকে পাগলের ডাক্তার দেখা। আর দাঁড়িয়ে থাকতে পারল না ময়ূক, ঠাস করে একটা চড় মেরে দিল ভাইয়ের গালে। কবিতা নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরটা আরও একবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। হাত থেকে লাফিং বুদ্ধটা ছিটকে পড়ে গেল। আর বোধহয় গোছানো হলো না কিছু, সব কিছু যেন আবার নষ্ট হয়ে গেল। আমি চলে যাচ্ছি, মেসে থাকবো বন্ধুদের সঙ্গে। থাক তোর পাগল বউয়ের সাথে। তমাস করে দরজা বন্ধ হওয়ার একটা আওয়াজ শোনা গেল। কবিতার মনে হলো তার বুকের মধ্যে কি যেন একটা হাতুড়ি মারছে। বেশ কিছুক্ষণ পরে ঘরে এলো ময়ূক। ঘরটা তখনও সেই একইভাবে পড়ে আছে, একই রকম বিশ্রী অবস্থা। বিছানার উপরে বসে আছে কবিতা, চোখ দুটো ওপরে কড়ি কাঠের দিকে। একটা কথা বলবো? বলো। বলছি, আমাদের মনে হয় পাগলের ডাক্তার দেখাতে হবে, তাই তো? ময়ূক বলতে গিয়ে একটু থমকে গেল। আরে না না, পাগল কেন হবে, ওটা একটা ট্রমার ব্যাপার। তুমি চিন্তা করো না, ওই ছবিটা আমি খুলে ফেলবো, ওটা ফেলে দেবো আমি। ওটাকে আর বাড়িতেই আমি আর রাখবো না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে আগের মতো। তবে একবার আমার মনে হয় কাউন্সেলিং করানো দরকার। কবিতা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস বের হলো। এক বছর আগে চারিদিকে শুধু বরফ আর বরফ, শনশন করে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। চারিদিকে ঘন কুয়াশা। দূরে কতগুলো সাদা সাদা মূর্তি দেখা যাচ্ছে, প্রায় কোমর অবধি ডুবে আছে বরফে। একটা তীব্র হুইসেলের আওয়াজ শোনা গেল। বাঁ দিকের কোণার সাদা মূর্তিটার মধ্যে বোধহয় এতক্ষণে প্রাণ এলো। কোমরে চাপ দিয়ে আস্তে আস্তে একটা পা তুলে সামনে এনে রাখতেই আবার পুরোটা ঢুকে গেল ভেতরে। পেছনের পাটা টেনে সামনে আনতে আনতে আবার অর্ধেকটা বরফের ভেতরে। এভাবেই কোনো মতে এগোতে এগোতে সামনের সাদা তাঁবুর দিকে পৌঁছল সে। একটা সাদা তাঁবু সাদা বরফের সাথে মিশে যেন হারিয়ে গিয়েছিল। সেই সাদা মূর্তিটা তাঁবুর সামনে আস্তে আস্তে এসে ডাকল, বিনোদ, হে বিনোদ। কোনো সাড়া এলো না। স্লিপিং ব্যাগের ভেতর আস্ত শরীরটা ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে আছে বিনোদ। বিনোদ, হে বিনোদ। আবার ডাকল সে। ভয় লাগে। এখন প্রায় -40 ডিগ্রি চলছে। অক্সিজেনের মাত্রা একেবারে কম। এই পরিবেশে মানুষ বেঁচে থাকতে পারে না। শুধু বোধহয় এই মানুষের মতো দেখতে কয়েকটা জীব, যাদের নাম ভারতীয় সৈনিক, তারাই বেঁচে থাকে। একদল পাহারা দেয় আর একদল তাঁবুতে ঘুমিয়ে থাকে। ঘণ্টাখানেক বাদে আবার জায়গা বদল হয়। চয়ন এসেছে তার বদলে বিনোদকে পাঠানোর জন্য। বিনোদ, এই বিনোদ। বেশি জোরে ডাকতেও পারছে না। এত ঠান্ডায় একভাবে দাঁড়িয়ে থেকে থেকে গলা কেন
সারা শরীর জমে গেছে। স্লিপিং ব্যাগটা একটু নড়ে চড়ে উঠল মনে হলো। আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে এলো বিনোদ, বেশ হাসি হাসি মুখ। হয়ে গেল। কি ব্যাপার বলতো, তোর বেলা ঘড়িটা কি তাড়াতাড়ি চলে? আমার তো এখনো স্বপ্নটাই কমপ্লিট হলো না। কবু কি যেন একটা বলছিল, পুরোটা শোনাই হলো না। চয়ন হালকা হাসল। বিনোদ এতক্ষণ স্লিপিং ব্যাগের ভেতরে ছিল, তাই গড় গড় করে এতগুলো কথা বলতে পারল। চয়নের পক্ষে এক্ষুনি এত কথা বলা মুশকিল। যা, কি হবে তাহলে? তুই তুই বড় একটা ফোন করে নে। ট্রেনে থাপ্পড় মারবো হারামজাদা। সিয়াচেন থেকে ফোন করব। সালা মোড়ে পড়ে থাকলে কেউ বাড়িতে খবর পাঠাবে না। ফ্লাস্কে কফি করা ছিল, সেই ফ্লাক্সটাও এতক্ষণ স্লিপিং ব্যাগের ভেতরেই ঢুকেছিল। গরম গরম কফি ঢেলে একটা কাপ চয়নের হাতে দিয়ে নিজে আরেকটা নিল। গরম ধোঁয়া ওঠা কফি এক নিমেষে এখানে কোল্ড কফি। আর 1 মিনিট রেখে দিলে হয়তো বরফই হয়ে যেত। চয়ন কফির মাগ হাতে স্লিপিং ব্যাগে ঢুকতে ঢুকতে বলল, বিয়ে করলি যখন, তখন এখানে ডিউটি নিলি কেন? হ্যাঁ, একবার রিকোয়েস্ট করলেই তো পারতিস। সবে সবে বিয়ে করলি, কোথায় একটু হানিমুন টানিমুন করবি তা না, এখানে সিয়াচেনে মরতে এলি সালা। এক্ষুনি যদি একটা হিমবাহ এসে তোকে পিষে দিয়ে যায়, তাহলে তোর পরিবারটার কি হবে বলতো? আহ, কি মৃত্যু! ওপরে খোলা আকাশ আর নিচে সাদা বরফ, এর মাঝখানে শুয়ে আছি আমি। আর আর তোর বউয়ের কি হবে? আরে মরলে পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অনেক টাকা দেবে, ও তাতে আমার বউয়ের মা বাবার দিব্যি চলে যাবে। স্লিপিং ব্যাগে ঢুকে কফিটা খেয়ে একটু স্বাভাবিক হয়েছে সে। বিনোদ একটু স্ট্রেচিং করে নিচ্ছে। এখন প্রায় ঘন্টাখানেক তাকে দাঁড়িয়ে থাকতে হবে বর্ডারের কাছে। শীতকালে এখানে এত বরফ যে বেশি সেনা রাখা সম্ভব হয় না। রাতে তাপমাত্রা -40-42 হয়ে যায়, কিন্তু বর্ডার একেবারে ফাঁকা রাখাও যায় না। ঠান্ডা আর বরফের সুযোগ নিয়ে ওপার থেকে চলে আসে। ঠান্ডার সময় এদিক ওদিক ঘাপটি মেরে থাকে, আর কমে গেলেই যে যার সমূর্তি ধরে। তাই শীতের সময়ও এরকম পাহাড় আর ব্যবস্থা। সাবধান বিনোদ, ওদিকে ওদিকে গ্লেসিয়ারটা আমার ঠিক ভালো লাগছে না। কেমন যেন মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে ওটা। আরে ধুর, আরে একটা গ্লেসিয়ার কি অমন বলে কয়ে ভেঙে পড়ে নাকি? তোকে বলেছে? হ্যাঁ রে, এই একা একা দাঁড়িয়ে থাকি তো এখানে, তাই ওই পাহাড়ের সাথে, বরফের সাথে, আকাশের সাথে তো কথা হয় আমার সালা। বাবা, তোর তো আর্মি জয়েন না করে কবি হওয়া উচিত ছিল রে। ধুর সালা, চুপ কর তো। সাবধানে থাকিস, ওই গ্লেসিয়ারটার অবস্থাটা সুবিধার মনে হচ্ছে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলে যাচ্ছিল বিনোদ। তারপর হঠাৎ কি যেন মনে হলো, আরও একবার ফিরে এলো। আচ্ছা চয়ন, আমি যদি মরে যাই তাহলে আমার পরিবারটার কি হবে? অবাক হয়ে গেল চয়ন। একটু আগে সে তো নিজেই হাসতে হাসতে এই প্রশ্ন করেছিল। বিনোদও ব্যাপারটা মজার ছলে নিয়েছিল। তাহলে এরকম কথা কেন বলল সে? কেন? তুই তো বললি যে গভর্নমেন্ট নাকি অনেক টাকা দেবে তুই মরলে, তাহলে আর চিন্তা কি তোর? তোর বউ সেই টাকা নিয়ে আয়েসে কাটিয়ে দেবে বাকি জীবন। সেটাই তো ভয় হয় রে মাঝে মাঝে। আমার বউ আমার টাকা নিয়ে আয়েসে জীবন কাটাবে, আর আমার মা বাবা, তাদের কি হবে? বিয়ে করেছি বলে তো সব সম্পত্তি বউয়ের ওপরেই পড়বে। আমার বাবা মার কথা কি আর কেউ মনে রাখবে? চয়ন কেমন যেন ঘাবড়ে গেল। বিনোদ হঠাৎ এরকম কথা কেন বলছে? আরে কি সব বলছিস? যা তো ডিউটিতে যা সালা, ঠান্ডায় মাথাটা গেছে তোর একদম। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে যদি যদি কবু আবার একটা বিয়ে করে, করতেই পারে। আমি আর ওকে কতটুকুই বা সময় দিতে পেরেছি। ও যদি সত্যি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা বাবার দায়িত্ব ওকে নিতেই হবে।
আর সেটা যদি ও না নেয়, তাহলে আমি ওকে ছাড়বো না। কিছুতেই ছাড়বো না। চয়ন অবাক হয়ে যায়। এসব কি বলছে বিনোদ? সৈনিক মহলে একটা কথা খুব শোনা যায়, নিজেদের মৃত্যুর আওয়াজ শুনতে পায় জওয়ানরা। কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন অনুজ শেষ মিশনে যাওয়ার আগে নিজের এঙ্গেজমেন্ট রিং খুলে গিয়েছিলেন, যাতে তার মৃতদেহ থেকে আংটিটা খুলে নিতে না পারে শত্রুরা। আজ বিনোদও কেমন যেন অন্যরকম কথা বলছে। যেখানে তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, সেখান থেকে একটু দূরেই হিমবাহটা। আজ সারাক্ষণ সেদিকেই তাকিয়ে দেখছিল চয়ন। একদম ভালো লাগছিল না। তার উপর বিনোদের এইরকম কথাবার্তা। চয়ন জোর করে মুখে একটা পাত্তা না দেওয়ার ভঙ্গি করে বলল, আচ্ছা বেশ, ছাড়িস না, ভূত হয়ে ঘাড়ে চেপে বসবি, কিন্তু এখন যা ডিউটিতে যা। বিনোদ এগিয়ে এলো চয়নের দিকে। একটা কাজ করবি আমার জন্য ভাই? কি কি- কি হলো তোর? কি কি কাজ বল আমাকে। যদি আমি মরে আরে হাট, যাই। চুপ কর তুই। আহা শোন না, যদি আমি মরে যাই, 1 বছর অপেক্ষা করবি। তারপর যদি দেখিস কবু বিয়ে করেছে, আমি মরে যাওয়ার পর সব টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আমার মা বাবাকে পথের ভিখিরি করে রেখেছে, তাহলে তোকে একটা কাজ করতে হবে। চুপ কর তুই। একটা ছবি পাঠাবি ওর নতুন বাড়ির ঠিকানায়, পারলে ওর রিসেপশনের দিন। এই সিয়াচেনের ছবি, ওপরে নীল আকাশ আর নিচে বরফ, বড় একটা ছবি পাঠাবি, বড়, একদম ওয়াল টু ওয়াল। বড় ছবি? কেন, তাতে কি হবে? ওই ছবির ভেতর দিয়েই ওর জীবনে ঢুকবো আমি, একেবারে সব শেষ করে দেব, ঠান্ডায় জমিয়ে দেব। আরে কি সব বলছিস তুই? এত কিছু ভাবতে হবে না তোকে, তুই শুধু কথা দে। যদি আমি মরে যাই আর ও যদি আমার টাকা হাতিয়ে আবার বিয়ে করে, তাহলে তুই 1 বছর পরে এই সিয়াচেনের ছবি পাঠাবি। ওদিকে হুইসেল বাজছে। ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে বিনোদের। বিনোদ এগিয়ে এসে কাঁধ ধরে ঝাঁকিয়ে দিল চয়নে। কিরে, কথা দে, পাঠাবি তো? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, পাঠাবো পাঠাবো পাঠাবো। হুইসেলটা বেজে উঠল আরো একবার, এবার আগের থেকেও জোরে। বিনোদ আর কোনো কথা না বলে বরফের ওপর পা ফেলতে ফেলতে চলে গেল। বেশ দুশ্চিন্তা হচ্ছে চয়নের। বিনোদের ওই ঠান্ডা গলাটা ভাবাচ্ছে। তবে এভাবে স্লিপিং ব্যাগের বাইরে এতক্ষণ থাকলে এর পরের বার আর ডিউটিতে যেতে পারবে না সে। তাই তাড়াতাড়ি অক্সিজেন মাস্কটা নাকে লাগিয়ে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ল চয়ন। কয়েকটা মিনিট বোধহয় গেছে, সবে একটা হালকা ঘুম এসেছিল চয়নের। হঠাৎ একটা তীব্র হুইসেল স্লিপিং ব্যাগ ভেদ করে কানে এসে লাগলো। এটা যেমন তেমন হুইসেলের আওয়াজ নয়, বিপদের সংকেত। চয়নের বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করলো। পাগুলো এখনো জমে আছে। কিছুক্ষণের নিশ্চিন্ত আরাম পেয়ে বোধহয় আরও নার্ভগুলো শিথিল হয়ে গিয়েছিল। তাই একবার উঠে দাঁড়াতে চেষ্টা করেই ছেলেটা পড়ে গেল। সেই অবস্থাতেই কোনো রকমে হ্যাচর প্যাচর করে এগিয়ে গেল তাঁবুর বাইরে। ওই বিশাল হিমবাহটা গড়িয়ে পড়েছে। ওটা গড়াতে গড়াতে বিনোদকে নিয়েই নিচের দিকে নেমে হারিয়ে গেছে। বিনোদের কোনো খোঁজ নেই। যে খবরটার ভয় পাচ্ছিল চয়ন, সেই খবরটাই ঘুরতে ঘুরতে চলে এলো তার কাছে।
এই ঘটনার পরেও প্রায় 8-9 মাস কেটে গেছে। ছুটিতে নিজের বাড়ি পুরুলিয়া এসেছে চয়ন। হঠাৎ একদিন রাত্রে স্বপ্ন দেখল চয়ন। সে ঘুমিয়ে আছে স্লিপিং ব্যাগের ভিতর সাদা তাঁবুতে, আর বিনোদ তাকে ডাকছে। চয়ন, চয়ন। ঘুম ভেঙে বেরিয়ে এলো চয়ন। কবু আবার বিয়ে করেছে চয়ন। আমার মরার পর যে টাকাগুলো পেয়েছিল সব ও নিজের কাছে নিয়ে নিয়েছে। কাল সেই টাকা ভাঙিয়ে একটা লাল টুকটুকে বেনারসিও কিনেছে। একটু থামল বিনোদ, তারপর আবার বলল, আমার মায়ের চোখের অপারেশনটা না করলেই নয়। বাবা কাল স্টেশনের ধারে চট বিছিয়ে বসেছিল, যদি কিছু সাহায্য পাওয়া যায়। বিনোদ আবার একটু থামল। সবাই খুব সুখে আছে চয়ন, শুধু আমি ঠান্ডায় জমে যাচ্ছি। তুই আমাকে কথা দিয়েছিলি, কিন্তু মনে আছে তো? চয়ন ঘাড় নাড়ল। ঘুমটা ভেঙে গেল চয়নের। তবু যেন মনে হচ্ছে সে ঘাড় নেড়ে সম্মতি জানাচ্ছে। বিনোদের শেষ কথাটা তাকে নাড়িয়ে দিল। সবাই সুখে আছে, সে তো নিজেও বেশ ভালোই আছে। ছুটি কাটাতে সে বাড়িতে এসেছে, নিজেদের লোকেদের সাথে মজা করে খেয়ে দিয়ে সময় কাটাচ্ছে। এই কমাসে সেও তো কবিতা বা বিনোদের বাবা মার কোনো খবর নেয়নি। তারপর আরও একটা কথা ভেবেছিল, যেটা স্বপ্নে দেখল সেটা একটা ভয়ঙ্কর বাস্তবের মতো দেখালেও সেটা আসলে ঘটেছে। তো কবিতা সত্যি আবার বিয়ে করেছে। না লুক মায়ুক, আমার মনে হচ্ছে কবিতার ব্যাপারটা পুরো একটা লস্ট কেস হয়ে যাচ্ছে। কি বলছিস কি তুই? আমি যদি ওই ছবিটা সরিয়ে দিই বাড়ি থেকে, তাহলে তো স্বাভাবিক হয়ে যেতে পারে, তাই না? আমার মনে হচ্ছে সেটা আর পসিবল নয়। ছবিটা ওর মাথার মধ্যে একেবারে ঢুকে গেছে, লাইক সাবকনশিয়াস। আগে শুধু ও হাড়িতের মধ্যে বিনোদকে দেখতো, এখন তো যাকে তাকে বিনোদ বলে সন্দেহ করছে। কাল কাউন্সেলিংয়ের সময় আমার কলার চেপে ধরেছিল। ও কিন্তু ভীষণ ভায়োলেন্ট হয়ে উঠছে। সেটা আমিও জানি, আমাকেও কাল থাপ্পড় মেরেছিল। ও যেন ক্রমশ বদলে যাচ্ছে, কিন্তু তাই বলে আর কি সত্যি কোনো উপায় নেই? ঘাড় নাড়ল ময়ূকের বন্ধু সাইকিয়াট্রিস্ট। ওদিকে গলির মোড় থেকে একটা অ্যাম্বুলেন্সের তীব্র চিৎকার শোনা যাচ্ছে। ওরা কবিতাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু কবিতা কোথায়? সারা বাড়িতে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টোর রুমের এক কোণায় ফেলে রাখা হয়েছিল ছবিটাকে। কবিতা কি করে যেন টের পেয়ে সেখানে এসে হাজির হয়ে গেছে। প্রথম প্রথম এই ছবিটা থেকেও পালাতে চাইতো, কিন্তু এখন খুঁজে খুঁজে এসে হাজির হয়ে যায় ছবিটার সামনে। নীলচে আকাশ, আর তার নিচে সাদা বরফ। কিন্তু ওই বরফের মধ্যে একটা মৃতদেহকে পড়ে থাকতে দেখে কবিতা। তোর রুমে অজস্র ভাঙাচোরা জিনিসের মাঝখানে উঁকড়ে বসে আছে কবিতা, আর কি যেন বিড়বিড় করে বলছে, কেউ শুনতে পাচ্ছে না। অ্যাম্বুলেন্সের আওয়াজটা যত কাছে আসছে, তত যেন একটা হাসির আওয়াজ ভেসে আসছে ওই ছবিটা থেকে। কবু, মাই কবুতর।